আমি আজকে বাবার একটু বাণী শেয়ার করছি, যেটা বাবা ৪ আর ৫ 4th and 5th এপ্রিল ২০২২ তে বলেছিলেন। আমরা আম আমি ছিলাম আর পুরুষোত্তম দাও ছিলাম। আমরা দুজনের সৌভাগ্য হয়েছিল বাবার মুখে কাশীর মহিমা শোনার। আর বাবা কাশীতে এসেছিলেন, কিভাবে এসেছিলেন ওটার একটু গল্প করলেন, সেটা একটু শেয়ার করব। তারপরে সময় থাকলে বাবার ট্রাভেল নেক্সট উনার ভ্রমণটা যদি টাইম থেকে আরেকটু শেয়ার করব। ২২ এপ্রিলে ব্যাঙ্গালোর গেছিলেন বাবা ২০২২, সেটা একটু শেয়ার করব। তো বাবা ৪ আর ৫ তারিখে আমাদেরকে বললেন উনি কাশীতে উনার কিরকম আগমন হয়। তার আগে তো বাবা বৃন্দাবন ছিলেন। 1977 থেকে 1979 বৃন্দাবন ছিলেন। তারপর এরকম হয় যে বাবাকে কাশী বাস করার বাবার সিদ্ধান্ত নিলেন। তো প্রথমে বাবা আসলেন যখন কাশীতে প্রথমে উঠলেন উনি পরমার্থ সাধন সঙ্গ বিষ্ণুপুরী মহারাজের কাছে। তো বিষ্ণুপুরী মহারাজের ভাই ডিব্রুগড়ে থাকতেন ওই সময়। তো ওনার থেকে ঠিকানা নিয়ে এসছেন। ৩ দিনের জন্য ওখানে পরমার্থ সাধু সঙ্গে থাকলেন। তারপরে বাবা গেলেন তেলওয়ালা ধর্মশালা। তেলওয়ালা ধর্মশালাতে বাবাকে একটা কয়লার চুলাও দেওয়া হলো। আর বাবা সেখানে কয়েকদিন থাকলেন। ওটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের কাছে। তারপরে ওটার পরেই বাবা গেলেন খজুয়াতে, বিশ্বনাথ মন্দিরের কাছে, পানির ট্যাঙ্কির পিছনে। সেখানে বাবা 1979 থেকে প্রায় 1984-85 থাকলেন। আর মাঝে মাঝে বাবা কিন্তু কেদারঘাটেও সাধনা করেছেন, আর ভেলুপুরিতেও বাবা গেছিলেন। আচ্ছা, 1985 বাবা আসলেন কবিরনগরে। কবিরনগরে আপনারা জানেন 25/10 বাবার ফ্ল্যাট, তারপর ওয়ান বেডরুম ফ্ল্যাট, তারপর সেটা পাশেই ছিল ওনার পরম ভক্ত এ.কে দাসের ফ্ল্যাট, নমিতা দাস, কুকুমনির মা আর বাবা, ওদের ফ্ল্যাট। তারপরে ওরা পরবর্তীকালে ওই ফ্ল্যাটটা ওরা বাবাকে বিক্রি করে দেন, আর ওরা চলে যান কলকাতায়। তখন পুরুষোত্তম দা একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল বাবাকে, বাবা তুমি কি ফ্ল্যাট গুলো কি কিনতে হয়েছে তোমাকে, না কোনো ভক্তই দান করেছে? বাবা বললো, না, এটা আমি কিনেছি। মাসে 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 আমি একটু একটু করে দিতাম। আচ্ছা, যাই হোক। তারপর বাবা কাশী বিশ্বনাথ কথা বললেন যে কাশী বিশ্বনাথেই ওনাকে স্থান দিয়েছে। আর 1 লক্ষ কাশী বিশ্বনাথ ঘুরছে কাশীতে। আর বললেন বাবার একটা পরম ইচ্ছা, তখন 2022 বললেন একটা বই উনি কিনতে চান। বইটার নাম হচ্ছে মহাশিব পুরাণ। তখন পুরুষোত্তম দা বললো যে হ্যাঁ আমি কিনবো বাবা, এটা আমি কিনে দেবো। আর বইয়ের মহিমাটা বাবা একটু বললেন। আচ্ছা, বাবা বললেন কাশীতে বাস করা দুর্লভ। আর কমলাকর ত্রিপাঠী বাবার আরেকজন পরম ভক্ত, যিনি পদ্মশ্রী পেয়েছে, নেফ্রোলজিস্ট, আমি যেটা ওনার বিষয়ে একটু আলোচনা করেছিলাম গত সেশনে। তো উনি কবিরনগরের মহিমাটা বাবাকে বলেছিলেন। এখানে কাশী বাস করা, আর কবিরনগরটা হচ্ছে কাশী খণ্ডতেই পড়ে। এখানে মানে অনন্ত ফল, এখানে থাকার অনন্ত ফল। সে বলে বাবা তারপর বললেন যে কাশীতে গঙ্গা হচ্ছে উত্তর বাহিনী, এটারও অনেক মহিমা। তো কাশীর উপর একটা বই আছে, ওটা বললেন বাবা এটা বইটা আমি কিনবো। আচ্ছা, এই হলো কাশীর উপরে বাবা বললেন। আচ্ছা, তো আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম বাবাকে এই বিষয়ে। পর একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম যে বাবা আমরা তো প্রবলেম ফেস করি, আর অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি। তো প্রবলেম ফেস করলে, কারণ আমি প্রশ্নটা আমার মাথায় কেন আসলো যে বাবার কিন্তু এটা কাশী বাস করা এত ইজি ছিল না। প্রতিটা স্টেপে কিন্তু বাবাও প্রবলেম ফেস করেছিল, মানে বাধা এসেছিল। যেরকম সাধনাতে বা ভক্তি মার্গে থাকলে বাধা আসে, এটা মানে একটা মহামায় বলুন বা যোগ মায়ায় বলুন, এটা একটা লীলার মতনই হয়। মহাপুরুষদের জন্য যোগ মায়া লীলা করে, আর আমাদের জন্য মহামায়া। তো এটা একটা লীলা হয়, বাধার রূপে আসে, কিন্তু সেগুলো প্রবলেম ফেস করলে কি
মানে কিরকম এটা আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি প্রবলেম ফেস করেছো, কিন্তু তুমি কি করে এগুলো যখনই তোমার কাছে কোনো প্রবলেম আসে তুমি এগুলো কি করে ফেস করো? তখন বাবা বলেছিল যে আমি এরকম ভাবতাম যে কাশী বিশ্বনাথের কাছে আছি, উনি দেখবে আমাকে। তো উনি কোনো প্রবলেম উনি ভাবতোই না যে প্রবলেম, উনি ভাবতো যে আমি কাশী বিশ্বনাথের কাছে আছি, উনি আমাকে রাখবে, উনি আমাকে দেখভাল করবে, সেটা বললো। আম, তো আরেকটা বললো, আমাদের জন্য বললো যে তাহলে বাবা এমনি আমরা যখন প্রবলেম ফেস করি তখন কি করা উচিত? তখন বললো যে গুরু মন্ত্র জপ করা উচিত। তো গুরু মন্ত্র কি মন্ত্র? বাবা বললো যে ওম গুরু তব কৃপাহি কেবলম, এই মন্ত্রটা জপ করলেই যথেষ্ট, যে কোনো প্রবলেম আসলেও সেটা থেকে নিবারণ করা পাওয়া যায়। আচ্ছা, তারপর কয়েকটা বাবা কথা বললেন, সেগুলো আমি শেয়ার করছি। প্রথম কথা বললেন, রাগের কারণ থাকবে কিন্তু সহ্য করতে হবে, সাইলেন্ট থাকতে হবে। যে তোমার উপর রাগ করছে সে ফলাফল ভোগ করবে, কিন্তু আমাকে ওটাকে নিয়ে আমাকে উত্তেজিত হওয়া দরকার চলবে না। আচ্ছা, তারপর বললেন কামনা মুক্ত হয়ে থাকাটাই তপস্যা, এটা একটা কথা বললেন। কামনা মুক্ত হয়ে থাকাটাই তপস্যা। আচ্ছা, তারপর বললেন মানুষ টেম্পোরারি সুখের পিছনেই ছুটছে। আচ্ছা, তারপর আরেকটা কথা বললেন, এখানে একটু পর পর বলছি, মানে কন্টিনিউয়াস না, আমি কিন্তু মানে সব কালেক্ট করে আমি এগুলো বলছি। তারপর পুজোর কথা বললেন, যে পুজো বিধিটা, যে আমরা যে সব পুজোর মধ্যে কি কি মানে পূজা বলে ক্যাটেগরাইজ করা যায়, যে এই কাজটা কি পূজার আন্ডারে পড়ে কিনা। চন্দন ঘষাটাও পূজা, ফুল তোলাও সেটাও পূজা। তারপর তুলসী পাতা আর বেল পাতাটা বুকটা নিচের দিকে দিয়ে অর্পণ করতে হয়। আর যেগুলো শাখা প্রশাখ মানে ভেইনস গুলো যে থাকে পাতার, ওগুলো উপর দিকে, আর বুকটা নিচের দিকে দিয়ে নিবেদন করতে হয়। আচ্ছা, তারপর আরেকটা কথা বললেন বাবা, আমি পৃথিবীতে একাই এসছি, একাই যাব, কিছু নিয়ে যাব না, কাজেই বেশি অর্থ উপার্জন করে লাভ নেই। আচ্ছা, এই প্রসঙ্গে কিন্তু বাবা আমাদেরকে দুটা কাহানি বললেন। আচ্ছা, তারপর আরেকটা আমাদেরকে এক্সাম্পল দিল। 1979-এ তখন বাবা এসেছিলেন, একজন খুব ফেমাস সাধুর কিডন্যাপ হয়ে গেছিল, অনেক টাকা দিয়ে ওনাকে রেহাই করা হয়েছিল, টাকা দিয়ে আনতে হয়েছিল। হ্যাঁ, তারপর তখন বললো বাবা এত টাকা রেখে লাভ নেই, দান করতে হবে। আচ্ছা, তারপরের দিন 5 তারিখে বাবা রামের উপরে একটু বললো আমাদেরকে। আচ্ছা, রামের নাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, এটা হচ্ছে রামের আরেক নাম। আচ্ছা, এইবারে একটা খুব সুন্দর কথা বাবা বললেন, সত্য যুগে এক ছিলেন নারায়ণ, ত্রেতা যুগে নারায়ণই 4 ভাগ হলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। দ্বাপর যুগে 2 ভাগ হলেন, কৃষ্ণ বলরাম, আর কলিযুগে নিতাই গৌর। তখন এই যে কথাগুলো বললেন যে একনিষ্ঠ ভাবে জপ করলে এগুলো আসবে। তখন ইংলিশে বললেন, when you see the earth from space you can't differentiate Assam, Orissa, West Bengal. জব করতে করতে জ্ঞানের পাহাড়ে উঠে গেলে সব ধর্ম এক করে দেখবে। তারপর আমাকে কয়েকটা পার্সোনাল কথা বললেন, এগুলো আমি শেয়ার করবো না। আলটিমেটলি পার্সোনাল কথাটার জিস্ট হলো যে আমার জীবনটা বেকার, ওটাই। কিন্তু ডিটেলসটা আমি এত বলবো না। আমাকে বাবা বললেন যে তুমি চিন্তা করে দেখো জীবনটা কি করে কাটাচ্ছ বা কি করে কাটালে। আচ্ছা, 22 এপ্রিলে না 21 এপ্রিলে বাবা 2022-এ আমরা রওনা হই ইয়েতে যাওয়ার জন্য, ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য রওনা হচ্ছি। তারপর সেদিন বারাণসী এয়ারপোর্টে বাবাকে দেখতে আসলেন এয়ারপোর্টের ডিরেক্টর
পরম ভক্ত মা আর্যমা সান্যাল। সান্যাল যখন শুনতে পারলেন বাবা এয়ারপোর্টে এসেছেন, উনি ওনার অফিস থেকে ছুটে চলে এসলেন। উনি এসে একদম নত হয়ে বাবার থেকে প্রণাম নিলেন, আশীর্বাদ দিলেন। আর বাবার থেকে উনি একটু ওনার হেলথের বিষয়ে একটু ডিসকাশন করলেন। ওনার অ্যালার্জি এগুলো নিয়ে উনি একটু ডিসকাস করলেন। বাবা ওনাকে একটা সাজেশন দিলেন, বললেন এই যে সিজনাল অ্যালার্জি হয়, নাকের মধ্যে যে আমার যে অ্যালার্জি হয়, সেটার জন্য নাক দিয়ে জল নিতে হয়। জল জল একটা, এটা একটা আয়ুর্বেদিকের একটা ট্রিটমেন্ট, মানে জল দিয়ে নাক, মানে নাক দিয়ে জল নেওয়াটা। আচ্ছা, সেদিন ফ্লাইটের মধ্যে বাবার কাছে বসা আছি আমি, তো বাবা উইন্ডো সিট থেকে দেখছে নিচটা। হঠাৎ বাবার মুখ থেকে বের হলো যে শিব, মহাদেব শিব, পুরো আকাশটা হচ্ছে মহাদেব, আর আমরা সবাই হচ্ছে উনার যজমান। এটা উনি খুব সুন্দর একটা মিষ্টি কথা বললেন ফ্লাইটে বসে বসে। তারপর ফ্লাইটে তো আমি তো ফ্লাইটের খাবার খাচ্ছি, তখন বললো যে ফ্লাইটের খাবারটাও কিন্তু আনহাইজেনিক কন্ডিশনে বানানো হবে, আর যত পারো মানে অ্যাভয়েড করা উচিত। 22 এপ্রিলে আমরা ছিলাম শ্বাসা গুরুর আশ্রমে। শ্বাসা গুরু উনি বাবাকে নিয়ে কিন্তু অনেক প্রোগ্রামও করেছিলেন আগেও, তো উনার কাছে ছিলেন। তো সেদিন একজন বাবার বিশেষ ভক্ত এসেছিলেন বাবাকে দেখা করতে। আমার পরম সৌভাগ্য ছিল ওনার সাথেও দেখা করার। ওনার নাম হচ্ছে জন্মজিৎ রয়, করিমগঞ্জ থেকে। উনি বাবার উপরে সেদিন অনেক কথা বললেন, কয়েকটা কথা আমি লিখে রেখেছি, রেকর্ড করে রেখেছি। এগুলো আমি কালকে একটু এগুলোর মানে সারাংশ, মানে জিস্টটা জন্মজিৎ কাকু কি কি বলে গেছেন বাবার কথা, সেগুলো আমি একটু শেয়ার করব। 23 এপ্রিলে বাবা হরিহর যান। হরিহরে সেখানে বাল্মীকি কুটিরে একটা মন্দিরের কাছে বাবা থাকেন। তো যাই হোক, এগুলো বাবা লীলা করছিলেন। আজকে আমি এখানেই বিরাম দিলাম।